প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য, এবং আজকে ক্লাস হচ্ছে ম্যাথের ক্লাস। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং পরীক্ষায় আসার মতো এই টাইপের ম্যাথগুলোই বর্তমান পরীক্ষায় আসে। সেট প্র্যাকটিস করতে গেলে যে ম্যাথগুলো থাকে এখানে কিন্তু একটু আলাদা এবং একটু উচ্চমানের, এবং এই ম্যাথগুলোই পরীক্ষায় দেয়। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম ম্যাথ, কারণ সময় নষ্ট না করে ক্লাস সরাসরি। বলেছে 58 ইনিংসে একজন ব্যাটসম্যানের রানের একটি নির্দিষ্ট গড় আছে। 59তম ইনিংসে 117 রান করে তিনি তার গড় 1.5 রান বৃদ্ধি করেছে। তাহলে 59তম ইনিংসের পর তার গড় কত হবে? তো 58তম ইনিংসে একজন ব্যাটসম্যানের রানের একটি নির্দিষ্ট গড় ধরে নিলাম, গড় হচ্ছে এক্স। যদি আমি এক্স গুণ করি তাহলে আমি 58তম ইনিংসের টোটাল রান, মোট রানটা পাবো, তাই না? মোট রান পেলাম। পরে বলেছে যে 59তম ইনিংসে 117 রান করে তিনি তার গড় 1.5 রান বৃদ্ধি করেছে। আগে যে এক্স ছিল তার থেকেও 1.5 গড় বৃদ্ধি করেছে। কখন? যখন 59তম ইনিংসে যখন 117 রান করে। এটা হচ্ছে 58তম ইনিংসের মোট রান প্লাস 117 যদি যোগ করি তাহলে টোটাল রান কতগুলো ইনিংসের? 59তম, এক থেকে নিয়ে 59তম টোটাল রান। ঠিক আছে, টোটাল রানকে যদি আমি 59 দিয়ে ভাগ করি তাহলে একটা গড় পাবো। 59টাই তো ইনিংস হয়েছে না, তাহলে 59 দিয়ে যদি ভাগ করি টোটাল রানকে, এটা হচ্ছে 58তম ইনিংসের মোট রান ধরেছিলাম এক্স গড়, 58 দিয়ে গুণ করলে টোটাল রান, এবং 59তম রান হচ্ছে 117, টোটাল যোগ করলাম তাহলে মোট রান পেয়ে গেলাম। এবং মোট ইনিংস কত? 59টি ইনিংস। তাতে কি বলেছে যে গড় রান 1.5 বেড়ে যায়। আগে ছিল এক্স, এখন হয়ে গেছে এক্স প্লাস 1/x+1.5। ঠিক আছে, এটা বেড়ে যায়, এটাই বলেছে। তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাব। শেষে কি বলেছে? শেষে বলেছে যে 59তম ইনিংসের পর তার গড় কত হবে, মানে এই মানটা, এই টোটাল মানটা আমাকে বের করতে হবে। তাহলে এই টোটাল গুণ করলে আমি কত পাচ্ছি? 58x প্লাস 117 ইকুয়াল 59x ইন্টু 1.5 আর হচ্ছে 59, তাই না? (88.5). তাহলে এখানে আমার কত লিখতে হবে? প্লাস 88.5 প্লাস আমি কত লিখবো? 88.5 লিখলাম। এটা এই পাশে আসলে মাইনাস এক্স, আর এটা ওই পাশে গেলে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে। 117 থেকে 88.5 আমাকে বিয়োগ করতে হবে 28.5। তাহলে মাইনাস 28.5 হচ্ছে পেলাম এক্স এর মান। ঠিক আছে, এবার এখানে বসিয়ে দাও। তাহলে 59তম ইনিংসের গড় রানটা পেয়ে যাব। কত যোগ করতে হবে? 1.5 যোগ করতে হবে। 1.5 যদি আমি যোগ করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে 30। তাহলে আমার উত্তর হচ্ছে 30 অ্যান্সার। আর একটি কাজের অঙ্ক। যদি এ, বি এবং সি একসাথে একটি কাজ 20 দিনে এবং এ একা 24 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে বি এবং সি একসাথে কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? এ প্লাস বি প্লাস সি এরা একসাথে করে 20 দিনে, আবার বলেছে এ একা করে 24 দিনে, এবং শেষে বলেছে বি এবং সি একসাথে কত দিনে করবে? বি প্লাস সি কত দিনে করবে কোশ্চেন। তাহলে টোটাল কাজটা, আমি টোটাল কাজের ইউনিটটা বের করে নিই। এখানে বি সি তিনজনে মিলে করছে, এখানে একা এ 24 দিনে করছে, তাহলে এর লসাগু হচ্ছে 120। তাহলে 6 আর 5। এবার দেখো তিনজনের মোট হচ্ছে 6 ইউনিট, এই 6 ক্ষমতা, তাই না? এ প্লাস বি প্লাস সি এদের মোট ক্ষমতা কত? 6। তার মধ্যে এর ক্ষমতা কত? 5। এখানে মান বসিয়ে দিলাম। বি প্লাস সি ইকুয়াল টু 6, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 6 মাইনাস 5। তাহলে মুখে মুখে করা যাচ্ছে, আমি করে দিচ্ছি জাস্ট। আমি তো নিজেও বুঝতে পারছি 1 পাবো, বি এর মান 1 পাবো। তো বি প্লাস সি, বি এর মান 1 পাবো বলছি, বি আর
সি মিলে কত পাবো? 1 পাবো। তাহলে এদের ক্ষমতা হচ্ছে 1, আর টোটাল ইউনিট হচ্ছে 120। তাহলে 120 কে 1 দিয়ে ভাগ করলে 120, এটাই অ্যান্সার 120। অতদূর করতে হয় না, কিন্তু তবুও একটু করলাম। এখানে বোঝা যাচ্ছে ডিফারেন্স 1, তাই না? তাহলে 1 দিয়ে ভাগ করতে হবে 120 কে। এবার হচ্ছে 140 টাকা প্রতি কেজি মূল্যের চাল 90 টাকা প্রতি কেজি মূল্যের চাল কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণটির মূল্য 110 টাকা প্রতি কেজি হবে? সিম্পল ম্যাথ দিয়েছে, জাস্ট খালি এলিগেশন করে দিতে হবে। 140 আর হচ্ছে 90 টাকা, আর মিশিয়ে কি করে 110 টাকা প্রতি কেজি বিক্রি করে, তাহলে 110 এইটুকুর এলিগেশন করতে হবে। এখান থেকে আমি পাবো কত? 20, আর এদিক থেকে পাবো আমি 30। অনুপাত কত? 2:3 হচ্ছে আমার অ্যান্সার। হচ্ছে নৌকার স্রোতের অঙ্ক। বলেছে একজন লোক স্থির জলে 6 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে এবং স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার গতি 6 কিমি আর স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা, এবং লোকটির জোয়ারে ও ভাটায় যাত্রার সময়ের পার্থক্য আসতে যেতে 40 মিনিট হলে দূরত্ব নির্ণয় করো। এটাও সিম্পল ম্যাথ দিয়েছে। ধরে নিলাম দূরত্ব ডি, এবং স্রোতের যদি অনুকূলে যায় তাহলে যোগফল করতে হবে x + y মাইনাস, বিপরীত দিক থেকে আসলে সময় বেশি লাগবে, তার জন্য ওটাকে আগে নিতে হবে। ঠিক আছে, বিপরীত দিক থেকে যদি আসি আমি, সময় আমার কি লাগবে? বেশি লাগবে, তাই না? সব সময় বেশি লাগবে বিপরীত দিক থেকে। আর এখানে হবে x + y সমান কত মিনিটের পার্থক্য? 40 মিনিট, মানে 2/3 ঘন্টা। 2/3 ঘন্টা। তাহলে এখানে ডি যদি আমি মাইনাস করি, এই নৌকা দিয়েছে 6 আর স্রোত দিয়েছে 2, তাহলে পার্থক্য কত? 4। তাহলে আমি এখানে 4 লিখলাম, মাইনাস ডি বাই 6 আর 2 8 ইকুয়াল 2/3। এইটুকুর ক্যালকুলেশন, আর কোনো ক্যালকুলেশন নেই। তাহলে লসাগু কত? 8। তাহলে 2d মাইনাস ডি ইকুয়াল টু 2/3, তাহলে ডি বাই 8 ইকুয়াল 2/3। তাহলে 3d সমান 16, তাহলে d সমান 16/3। কত অ্যান্সার? 16/3 উত্তর। প্রতিযোগিতার পরীক্ষা প্রশ্ন, 2 জন প্রার্থীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 40% পেয়েছিলেন, মোট ভোটের 40% পেয়েছিলেন এবং 1000 ভোটে হেরেছিলেন। প্রদত্ত ভোটের মোট সংখ্যা নির্ণয় করুন। এই টাইপের অঙ্ক কিন্তু আসে। ঠিক আছে, অনেকে ট্রিক্সে করে, এই ট্রিক্সে করলে সময় বাঁচবে। তো মোট ভোট ধরে নিলাম 100, এটাকে তো 2 ভাগ করতে হবে, কারণ একজন বলেছে 40% পেয়েছে, তাহলে আরেকজন কত পায়? 60%। তাহলে একজন ধরলাম 40% পেয়েছে, আরেকজন 60% পেয়েছে, তাই না? তো হার জিত করতে গেলে কি করতে হবে? এদের মধ্যেই তো ডিফারেন্স করতে হবে, তাই না? তাহলে 60 - 40 কত ডিফারেন্স হবে? 20%। এই 20%-এর জন্যই বলেছে যে 1000 ভোটে হেরেছিলেন, তার মানে 20%-এ হেরেছিলেন। 1000 ভোটে হারা মানে 20% ভোটে হারা। তাহলে 20% ভোট সমান 1000। তাহলে এই পার্সেন্ট উঠিয়ে 100 উপরে, আর এখানে হচ্ছে 20, 00 কাটলাম, এখানে 50। মোট ভোটের মান হচ্ছে 5000। কত অ্যান্সার? 5000। এগুলো অঙ্ক মুখে মুখে হয়, কলমের প্রয়োজন পড়ে না, সিম্পল, কাটাকাটিটাও সিম্পল। নেক্সট, এ এর মাসিক আয় 35,600 টাকা। তিনি তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার মাসিক আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে তার মাসিক সঞ্চয় কত বৃদ্ধি পাবে? অঙ্কটা ভালো অঙ্ক। এ তার মাসিক আয় 35,600 টাকা, এর হচ্ছে 35,600 টাকা, তিনি তার আয়ের 20% সঞ্চয় করেন। তাহলে এই 35,600 টাকা 20% সঞ্চয় মানে, দুটো শূন্য কেটে দিলাম, মানে নিচে 100 থাকে। তাহলে এটা গুণ করতে হবে 356 × 20, তাই না? 0 6 × 12 2 1 10 11 এত টাকা, 7120 টাকা কি করে সে? 20% সঞ্চয় করে, মানে 7120 টাকা সে সঞ্চয় করে। তাহলে খরচা করে কত? ৳28,480 টাকা। ৳28,480 টাকা কি করে? খরচা করে। এটা হচ্ছে সঞ্চয়, তাই না? সঞ্চয়, আর এটা হচ্ছে খরচা।
এবার কি বলেছে, যদি তার মাসিক আয় 25% বৃদ্ধি পায়, তাহলে আগে তার আয় কত ছিল 35,600 টাকা, এবার 20% বৃদ্ধি মানে 125/100, 125/100 মানে দুটো শূন্য উড়ে যাবে, দুটো শূন্য উড়ে গেলে তাহলে 356 আর 125, তাহলে এবার তার আয় কত হচ্ছে সেটাও বের করতে হবে আমাকে। 30 3 28 2 17 12 1 11 1 7 6 5 3, তাহলে এবার তার সঞ্চয়, এবার তার আয় বেরিয়ে যাবে, এক থাকলো 8 9 15 5 1 8 9 14 4 1 44,500 টাকা। এবার তার আয় হচ্ছে 44,500 টাকা, কিন্তু কি বলেছে, এবং ব্যয় 30% বৃদ্ধি পায়। আগে খরচা কত করতো, আগে খরচা করতো, তার মাসিক আয় 25% বৃদ্ধি পাওয়াতে এত টাকা হলো, এটা সঞ্চয় ছিল, এটা খরচা, কিন্তু বলেছে যে তার খরচা 30% বৃদ্ধি পায়, এই টাকাটার উপরে 30% করতে হবে। 28,480 টাকার 30% বৃদ্ধি পায়, তাহলে 130 করতে হবে, তাই না? শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 28 অঙ্কটা কিন্তু ক্যালকুলেটিভ, তার সাথে 3 গুণ করতে হবে, 3 8 24 2 3 12 13 14 1 3 24 25 5 1 2 8 8 4 8 2, এটা কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথ, পুরোটাই ক্যালকুলেটিভ। 1 10 0 1 17 7 এত টাকা, তাই না? এবার হচ্ছে এত টাকা তার কি হচ্ছে, খরচা হচ্ছে। আগে খরচা হতো কত, এত টাকা, এই খরচা হতো এত টাকা, এবার খরচা হচ্ছে এবং ব্যয় 30% বৃদ্ধি পায়। ব্যয় হতো কত টাকা, 30% বৃদ্ধি, তাহলে আয় যেটা আমি বের করেছিলাম কোথায় গেল, 25% বৃদ্ধি করে, ও আয় ছিল এটা, এবার খরচা হচ্ছে এটা, তাহলে সঞ্চয় কত তার, তাহলে এখান থেকে এটা বিয়োগ করব, তাই না? এখান থেকে যদি আমি 37,024 বিয়োগ করি, 6 7 4 7 7476 টাকা, 7476 টাকা কি তার সঞ্চয় হচ্ছে। এবার আগে কত টাকা সঞ্চয় হতো, 7120 টাকা, এখন হচ্ছে 7476 টাকা। তাহলে তার মাসিক সঞ্চয় কত বৃদ্ধি হলো, তাহলে এখান থেকে আমাকে 7120 টাকা, 356 টাকা বৃদ্ধি হলো। কত টাকা, 356 টাকা। অঙ্কটা কিন্তু ক্যালকুলেটিভ। এবার ভালো করে সুন্দর করে একটু দেখে নাও কি করলাম আমি। এটা প্রথমে সঞ্চয় 7120 টাকা এবং খরচা হতো 28,480 টাকা। তারপরে বলেছে যে তার আয় যদি 25% বাড়াতো, 25% বাড়িয়ে তার আয় কত হয়েছে 44,500 টাকা, এবং ব্যয় তাকেও 30% বাড়িয়েছে। তাহলে আগে ব্যয় কত হতো, এটা খরচা এটা হতো, তার উপরে 30% বাড়িয়ে এই টাকা হলো, তাহলে এখন ব্যয় হলো এই টাকা এবং এখন আয় হলো এই টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স করে আমি কত পেলাম, 7,476 টাকা আমার কি হলো, সঞ্চয় হলো, তাই না? সঞ্চয় হলো, এই টাকাটা সঞ্চয় হলো, কিন্তু আগে আমার সঞ্চয় হতো কত, 7,120 টাকা, এখন হচ্ছে এই টাকা। তাহলে আমার কত টাকা, 356 টাকা বেশি সঞ্চয় হচ্ছে। একটি দ্রব্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি, যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভের শতাংশ কত হবে। ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি, ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য রেখেছে 135 টাকা, বেশি বলেছে 35% মানে 135 রেখেছে। এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে ধার্য মূল্য, 35% বেশি। এবার কি বলেছে, যদি 15% ছাড় দেওয়া হয়, এর উপরে তো ছাড় দিবে, তাহলে 15% এর উপরে যদি ছাড় দেয় তাহলে কত টাকা ছাড় দিবে, মানে বিক্রয় মূল্য বের করে নিই সরাসরি, 85/100। ঠিক আছে, 5 × 10 5 7 35 5 × 100 5 17 85 4 25 20, তাহলে আমাকে 27, দেখো অঙ্কগুলো কিন্তু সব ক্যালকুলেটিভ। ঠিক আছে, 49 4 তো 4 18 7 2,
459 টাকা। এই 459 টাকাকে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। 4 11 44, 4 4 16, 4 7 8, আর যাওয়া যাবে না, 3 রেখে দিতে হবে। ওইভাবেই রেখেছে, তাই না? ওইভাবে রেখেছে। তাহলে 114 পূর্ণ 3/4, তার মানে 114 টাকা 114 পূর্ণ 3/4 মানে 114 টাকা তার 3/4। তাহলে আমার লাভ কতটুকু? আগে তো ছিল 100 টাকা, এবার তো এটুকু লাভ, তাই না? 14 পূর্ণ 3/4% লাভ আছে। বলেছে 7,500 টাকার উপর 6% হারে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ নির্ণয় করুন। সিম্পল ম্যাথ দিয়েছে এটা। 7,500 টাকা 6%, তাহলে 6/100, একটু শর্টে করে দিচ্ছি। আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 3/50, তাই না? 3/50, তার মানে মূল টাকা হচ্ছে 50, আর 50 আর 3 53 টাকা হচ্ছে সুদ আসল। এবার বলেছে একে 2 বছরের, তাহলে স্কোয়ার করতে হবে আমাকে। তাহলে 50-এর হচ্ছে 2500, আর এটাকে গুণ করলে 2809, তাই না? 2800 কত? 9। কিন্তু আমাকে তো মূলধন 7,500 আনতে হবে, কিন্তু 7,500 তো আসেনি। তাহলে এর সাথে কত গুণ করলে 7,500 আসবে? এর সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে এর সাথে আমাকে 3 গুণ করতে হবে, তাই না? তাহলে এটা হয়ে যাবে মূল টাকা 7,500, আর এটা হয়ে যাবে সুদে আসলে কত? 27, 2 2 2 3 8 24, 2 3 6 2 8। তাহলে সুদ কত টাকা হবে? এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই, 927 টাকা, 927 টাকা সুদ। এবার এটা যদি না করে কেউ, তাহলে আমাকে কি করতে হবে? 7,500 1 প্লাস 6/100 2 বছর, এখান থেকে সুদ আসল বের করতে হবে। সেই সিম্পল, সেই একই ব্যাপার, তবে এইভাবে অনেকটা সুবিধা। 2 প্রার্থী অভয় এবং ভারতীর মধ্যে একটি নির্বাচনে অভয় মোট বৈধ ভোটের 55% পেয়েছে এবং মোট ভোটের 20% অবৈধ ভোট ছিল। মোট ভোটের সংখ্যা 10,000 হলে অভয় যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা ছিল। সিম্পল ম্যাথ এটাও। তো মোট ভোট যদি 10,000 হয়, তার মধ্যে বলে দিয়েছে 20% অবৈধ, তাহলে বাদ দিয়ে দিই। 20% যদি অবৈধ হয় মানে 2,000 ভোট অবৈধ চলে যাবে। 2,000 ভোট অবৈধ, 20%, তাই না? কাটলে আমি কত পাবো? 2,000 ভোট অবৈধ। তাহলে বাকি থাকবে কত? 8,000 ভোট বৈধ। 8,000 ভোট বৈধ, এর 50% কে পেয়েছে? অভয়। অভয় পেয়েছে 8,000 ভোটের 55%। দুটো শূন্য উড়ে যাবে, তাহলে 0 5 8 40, 7 4 5 8 40 44। তাহলে 4400 ভোট বৈধ ভোট পেয়েছিল অভয়। লাস্টে বলেছে অভয় যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা 4400। নলার ট্যাঙ্কির অঙ্ক। দুটি নল এ এবং বি যথাক্রমে 20 এবং 30 মিনিটে পৃথকভাবে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি উভয় নল একই সাথে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূর্ণ হতে কত সময় লাগবে? a ইন্টু বি বাই a প্লাস বি, তার মানে 20 ইন্টু 30 বাই 50, যোগফল 0 0 কেটে দাও, 5 6 30, 12 মিনিট, বা কত বলেছে? 12 মিনিট উত্তর। এবার মিশ্রণের অঙ্ক। 85 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি থাকে। দ্রবণে চিনির পরিমাণ 65% করার জন্য দ্রবণে যে পরিমাণ চিনি যোগ করতে হবে তা হলো, এটাও ক্যালকুলেটিভ ম্যাথ এটাও। তাহলে 85 গ্রাম, এর মধ্যে 30% যদি চিনি হয়, তাহলে কতটা চিনি আছে? কাটাকাটি করলে আমি এখান থেকে পাবো 5 2 10, 5 17 85, তার মানে 3 17 51/2। এটা হচ্ছে চিনির পরিমাণ, মানে 30% চিনি, তার মান হচ্ছে এত। এবার বলেছে দ্রবণে চিনির পরিমাণ 65% করার জন্য দ্রবণে যে পরিমাণ চিনি যোগ করতে হবে। এই চিনিটা তো পেলাম, তারপরেও আরো চিনি যোগ করতে হবে। তাহলে ধরে নিলাম তার সাথে আরো x চিনি যোগ করলাম। তাহলে এই চিনিটা সম্পূর্ণ দ্রবণের কত পার্সেন্ট হতে হবে? 65%। সম্পূর্ণ দ্রবণ কত? 85, তাই না? সম্পূর্ণ দ্রবণ হচ্ছে 85। তাহলে 85 এর, তো শুধু 85 দিলেও তো হবে না, এর মধ্যে তো x তুমি দিয়েছো,
এই যে এক্স, এর মধ্যে এক্স দেওয়া মানে এর মধ্যেই তো এক্স করেছো তুমি, দিয়েছো, তাহলে এর সাথে এক্স যোগ করে এটা হবে 65%। 85 দ্রবণ আগে ছিল, এক্স মিশালাম, চিনি মেশালাম, তার মানে চিনির সাথে আরো চিনি মিশালাম, তাহলে এই চিনিটা হবে সম্পূর্ণ দ্রবণের 65%। ক্লিয়ার? এটা হচ্ছে সমীকরণ। 5 13 65, 5 20 100। এবার এখানে আমি করে নেই 51 প্লাস 2x/2 ইকুয়াল 13x প্লাস এটা 13 দিয়ে একটু গুণ করে নেই, 1105 10 দিয়ে কেটে দাও, কেটে দিলাম। এখানে হচ্ছে 510 প্লাস 20x ইকুয়াল 1105 প্লাস 13x। ঠিক আছে, এটাই পাশে আসলে মাইনাসে হবে, এটা ওই পাশে গেলে কত পাবো? 7 পাবো। তাহলে 1105 থেকে যদি 510 বিয়োগ করি 595, তার মানে 7x ইকুয়াল কত পাচ্ছি? 595। 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 7 8 56 থাকছে আর কত? 3, 5 7 35, মানে 85 পাবো এক্স এর মান। এক্স এর মান হচ্ছে 85 গ্রাম। এতটা আরো মেশাতে হবে চিনি, তাহলে সম্পূর্ণ দ্রবণের 65% হবে এর সাথে যোগ করে দেওয়ার পর। এবার হচ্ছে 16,000 টাকার মূলধনের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 160 টাকা। সুদের বার্ষিক হার নির্ণয় করুন। 2 বছরেরটা তো জানে কম বেশি, 3 বছরেরটা একটু লিখে নিতে পারো। P ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব। এটা হচ্ছে 3 বছরের, এখানে পার্থক্য লিখতে হবে অন্তর। পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব, এটা 3 বছরের। আর 2 বছরের হচ্ছে পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, মানে পাওয়ার 2 বছরের বলেছে। আর এই হচ্ছে অন্তর। অন্তর পি কত টাকা? 16,000 টাকা। আর এর মান জানি না, 2 বছর 160 টাকা পার্থক্য, শূন্য একটা কেটে দিলাম, তাহলে আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 16/1600। এই স্কোয়ার উঠিয়ে দিয়ে কি করবো? রুট ওভার করে দাও, তাহলে আর বাই 100 ইকুয়াল 4/40, 1/10 পাচ্ছি এটা থেকে। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 1/10, মানে 10%। কত পার্সেন্ট? 10% অ্যান্সার। 2√3 এবং 6√5 এর তৃতীয় সমানুপাতিক কত? তৃতীয় সমানুপাতিক কি বলেছে? তৃতীয় সমানুপাতিক 2√3 is to 6√5। তাহলে এখানেও 6√5 is to x। এটা গুণ, এটা গুণ, তৃতীয় সমানুপাতিক। ঠিক আছে, তাহলে 6√5 ইন্টু 6√5 বাই x এর মান বের করতে হবে বাই 2√3। তাহলে এখানে 6 6 36, তাহলে পাচ্ছি কত? 36 ইন্টু 5, দুটো √5 একটা 5 বাই 2√3। 18 দুগুণে 36 কেটে গেল, তাহলে 18 ইন্টু 5 বাই √3। একে করণী করতে হবে, তাহলে আবার একটা √3 নিয়ে নিলাম, বাস। তাহলে উপরে থাকছে কত? 18 ইন্টু 5 √3, আর নিচে থাকছে 3। 3 6 18 কেটে গেল, তাহলে 5 6 30 √3 হচ্ছে অ্যান্সার। কত অ্যান্সার? 5 6 30 √3। 30 √3 হচ্ছে উত্তর। এই অঙ্কটা ভালো অঙ্ক। বলেছে এর আয়ের সাথে বি এর আয়ের অনুপাত 3:5। এর আয় হচ্ছে 3 আর বি হচ্ছে 5। বলেছে এ এর ব্যয় তার আয়ের 7/12। এর যেটা ব্যয় বেরোবে তার আয় কত? 3, 7/12, এটা হচ্ছে ব্যয়। এর হচ্ছে ব্যয়, এটা x ধরে নাও, 3 4 12 কেটে গেল, তাহলে 7x/4 হচ্ছে ব্যয় কার? এর সেম জিনিস আবার বি এর বের করতে হবে এইভাবে। আবার বলেছে বি এর ব্যয় তার আয়ের 8/15। তার আয় কত? 5x, তার 8/15 হচ্ছে তার ব্যয়। কার ব্যয়? বি এর ব্যয়। 3 5 15, তাহলে 8x/3, এটা হচ্ছে বি এর ব্যয়, এটা হচ্ছে আয়ের ব্যয়, এটা বি এর ব্যয়। ক্লিয়ার? এবার বলেছে যে তাদের ব্যয়ের পার্থক্য 14,300 টাকা। তাহলে ব্যয়ের পার্থক্য, তাহলে 7x/4 মাইনাস 8x/3 ইকুয়াল টু 14,300 টাকা। এটুকু ক্যালকুলেশন করতে হবে। 3 4 12, তাহলে পাচ্ছি কত? 12 উপরে 3 7 21x প্লাস
আগে বড় হয়ে গেল না, 4 8 32, তাহলে আগে বড় হলো, এটাকে আগে নিতে হবে। তাহলে 8x, কারণ পার্থক্য করতে গেলে তো লাগবেই, 8x/3 মাইনাস 7x/4, তাহলে এটা সমান সমান 14,300। তাহলে এখানে পাবো আমি কত, 12, 4 4 8 32, 32x মাইনাস 21x ইকুয়াল টু 14,300 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি, 11x, তাই না, 11x/12 ইকুয়াল টু 14,300 টাকা। 11 কে 11, 3 11 33, তাহলে x এর মান 13 12, x এর মান হচ্ছে 18,000 না, না কি বলেছি, এর আয় নির্ণয় করুন। দরকার নেই, x এর মান তো আমি পেলাম, এবার এর আয় কত, 5, তাই না, তাহলে এর সাথে x এর মান পেয়ে গেলাম এখানে x, তাহলে a হচ্ছে 3x, তাহলে x এর মান এটা কত, x এর মান কত, 1300 ইন্টু 12 ইন্টু 3, কারণ এর, তাহলে এর আয় পেয়ে যাব টোটাল। ওর অনুপাত কত, 3, তাহলে 3 12 36, 36, তাহলে 1300-র সাথে 36 গুণ করলে 0 0 318 1 7 0 0, তাহলে পাচ্ছি কত, 0 0 8 46,800। কত টাকা, 46,000। আচ্ছা, লসাগু গসাগু থেকে দিয়েছে, দুটি সংখ্যার গসাগু হলো 12 এবং তাদের লসাগু হলো 144। যদি একটি সংখ্যা 48 হয় তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত হবে? তাহলে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির কি হয়, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল মানে এক্স ওয়াই। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে গসাগু কত, 12, লসাগু কত, 144। একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ধরে নিলাম একটা সংখ্যা এক্স এর মান 48, তাহলে 48 ইন্টু ওয়াই, আরেকটা তাহলে 4 12 48, 3 4 12, 4 6 24, তাহলে এক্স এর মান হচ্ছে 36, তাহলে একটা হচ্ছে 48, সরি ওয়াই এর মান হচ্ছে 36 আর একটা এক্স এর মান হচ্ছে 48, এদের পার্থক্য কত? তাহলে বিয়োগ করে দাও, 12 পার্থক্য, কত পার্থক্য, 12। বৈদিকের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 8:5, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 30% বৃদ্ধি পায় তাহলে তার মাসিক সঞ্চয় শতকরা বৃদ্ধি হ্রাস নির্ণয় করো। বৈদিকের, ঠিক আছে, এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে ব্যয়। ধরে নিলাম 80-কে 8-কে 800 ধরে নিলাম আর একে 500 ধরে নিলাম। যদি তার আয় 20% বৃদ্ধি পায়, তার মানে যদি 800 20% বৃদ্ধি করি তাহলে হয়ে যাবে 8 12 96, তার মানে 960 টাকা হয়ে যাবে, এর উপরে 120, তাই না। এবার ব্যয়ও 30% বৃদ্ধি, এটা, তাই না, 5 13 65, তার মানে তার আয় তার ব্যয় 650 হয়ে গেল। আগে ছিল এটা 800 আর 500, এখন হয়ে গেছে 960 আর 650। তাহলে আগে কত টাকা সঞ্চয় করেছিল বলেছে, তাহলে তার মাসিক সঞ্চয় শতকরা বৃদ্ধি হ্রাস। তাহলে আগে সঞ্চয় করেছিল কত, আয় করতো 800 টাকা, খরচা করতো 500 টাকা, 300 টাকা সঞ্চয় করতো আগে। এবার কত টাকা সঞ্চয় করছে, তাহলে আমাকে বিয়োগ করে দেখতে হবে কত টাকা সঞ্চয় করছে। 310 টাকা সঞ্চয় করছে, আগে করতো 300 টাকা, এখন করছে 310 টাকা, 10 টাকায় বৃদ্ধি হয়েছে, তাই না। তাহলে কত টাকার উপরে, 300 টাকার উপরে 10 টাকা বৃদ্ধি, 100-এ কত, শূন্য শূন্য কেটে দাও, 3 3 9, 3 পূর্ণ 1-এর 3% বৃদ্ধি বেড়েছে। তো আগে 300 এখন 310, তাই না, তাহলে বেড়েছে এত পার্সেন্ট বৃদ্ধি, 3 পূর্ণ 1-এর 3% বৃদ্ধি হয়েছে। পিতা পুত্র বয়স থেকে অঙ্ক, রহিমের বর্তমান বয়স তার মেয়ে সবিতার বর্তমান বয়সের 5 গুণ। রহিমের বর্তমান বয়স তার মেয়ে সবিতা কত গুণ, 5 গুণ। তাহলে এক্স হলে এ 5x বলেছে। এখন থেকে 7 বছর পর, তাহলে এখন থেকে 7 বছর পর করে দিলাম। রহিমের বয়স সবিতার থেকে 3 গুণ হবে, 3 গুণ হবে, 3 গুণের সাথে করে দিই, এই হয়ে গেল 3 গুণ। তাহলে এখন রহিমের বর্তমান বয়স কত, এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 3x প্লাস 21 আর 5x প্লাস 7, তাহলে পাচ্ছি 2x ইকুয়াল টু 14, x সমান সমান 7। তাহলে ওর বাবা হচ্ছে 5x, তাহলে এর সাথে 5 গুণ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবো 35 বছর।
ঠিক আছে, যদি এক্স ধরে অঙ্ক করো কিনা, হাতের স্পিড থাকলে আমাদের তো যে সময় প্র্যাকটিস করতাম তখন তো কিন্তু এই ছোট ছোট ট্রিক্স এই টাইপের আসতো না, তখন কিন্তু এই টাইপই চলতো। তবে পরীক্ষার হলে যদি কেউ ভাবে যে সম্পূর্ণ অঙ্ক আমি ওইভাবে করে দিব এক্স ওয়াই না ধরে, আমার মনে হয় সম্পূর্ণ অঙ্ক মানে সম্ভব হবে না। ক্যালকুলেটিভ অঙ্ক আসলে তাকে ধরতেই হবে, তাকে করতেই হবে ওই জায়গাটা। একটি জাদুঘরের প্রবেশ মূল্য, এর আগের ক্লাসে একটা পেয়েছিলাম এই টাইপের অঙ্ক। প্রবেশ মূল্য 25% হ্রাস করার পরে জাদুঘরে আসা লোকের সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। প্রবেশ মূল্য সংগ্রহে কত শতাংশ বৃদ্ধি হ্রাস হলো নির্ণয় করুন। একটি জাদুঘরের প্রবেশ মূল্য 25% হ্রাস করার ফলে, আগে ছিল 100 টাকা, 100টা টিকিট যদি 100 টাকায় বিক্রি করতো টিকিট, আর এটা হচ্ছে টিকিট আর এটা পি ফর প্রাইস, 100টা টিকিট 100 টাকায় বিক্রি করতো। 100টা টিকিট 100 টাকা, বা একটা টিকিটের দাম 100 টাকা, একটা টিকিটের দাম 100 টাকা হলে বেস্ট হয়। 100টা টিকিট এবং একটা টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে আগে দাম কত ছিল? এত টাকা। টোটাল যদি বিক্রি হতো এত টাকা, কিন্তু বলেছে প্রবেশ মূল্য 25% কমিয়েছে। এই যে টাকা, এর থেকে 25% কমিয়ে 75 করেছে, তাতে লোক সংখ্যা 100 ছিল, সেখানে 150 হয়ে গেছে। এবার 50% বৃদ্ধি পেয়ে গেছে লোকের সংখ্যা। তাহলে এখন কত? তাহলে এর সাথে 75 গুণ করতে হবে। এখন তাহলে কত টাকা হচ্ছে সেটা গুণ করে দেখতে হবে। 11,250 টাকা। এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পাচ্ছি কত? 1250 টাকা বেড়ে গেছে। বেড়েছে কিন্তু দাম, লোক আসাতে টাকা বেড়েছে। আগে 10,000 টাকা পেত, এখন এত টাকা পাচ্ছে। 11,250 টাকা পায়। কত টাকা বেশি হচ্ছে? 1250 টাকা। কত টাকার উপরে? এত টাকার উপরে। তবেই না পার্সেন্টেজ আমি বের করব। বৃদ্ধি হয়েছে, হ্রাস হয়নি। 1-2 12.5% বৃদ্ধি। কত? 12.5% বৃদ্ধি হয়েছে। 4 নম্বর অ্যান্সার। যদি কোনো পণ্যের মূল্য ক্রমিক যথাক্রমে 15% এবং 10% বৃদ্ধি পায়, তাহলে সেই পণ্যের মূল্যের একক বৃদ্ধির শতকরা হার কত? সিম্পল ম্যাথ দিয়েছে, আমরা তো কি করি? আমরা করি 15, দুটোই বৃদ্ধি বলেছে, তাহলে 15 + 10 + 15 × 10 / 100। তাহলে এখান থেকে আমি কত পাবো? 1.5, আর এখানে পাবো 25 আর হচ্ছে 1.5, তার মানে পাচ্ছি হচ্ছে 26.50 বা 26.5% বৃদ্ধি মোটের উপরে, তাই না? আবার আমার আরেক নিয়মও হয় যে 15% বৃদ্ধি আবার 10% বৃদ্ধি / 100। এটা একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, হ্যাঁ, গুণ ভাগ করতে হবে, তাই না? তো এটা হচ্ছে এই ক্ষেত্রে সুবিধা, সম্পূর্ণ সুবিধা। অত বড় কাটাকাটি সবসময়, যদি কাটাকাটি চলে যায় তাহলে খুব ইজি হয়ে যায়, না গেলে তখন সমস্যা, ওর থেকে ওটা বেস্ট। তো যে সময় যেরকম করতে হবে, ডিজিট দেখে বুঝতে হবে কি করব আমি, সেইভাবে করতে হবে অঙ্কটাকে। হচ্ছে অংশীদার থেকে অঙ্ক। স্বাতী 4200 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন এবং 5 মাস পর বাণী স্বাতীকে তার অংশীদার হিসেবে যোগ দেয়। 1 বছর পর লাভ 2:5 অনুপাতে স্বাতী ও বাণীর মধ্যে ভাগ করা হয়। বাণীর বিনিয়োগ কত? প্রথমে হচ্ছে এক্স ফর স্বাতী, সে 4200 টাকা তার 12 মাস খাটছে, কিন্তু 5 মাস পরে কে আসছে? 5 মাস পরে আসছে বাণী, তাই না? 5 মাস পরে যদি আসে তাহলে তার টাকা খাটছে 7 মাস এক্স টাকা। এই হচ্ছে মূলধনের অনুপাত। এবং লাভের অনুপাত কত বলেছে? 2:5, মানে 2/5 করে দিলাম, অঙ্ক কমপ্লিট। 6 দুগুণে 12, 6 7 42, 5 6 30, 3 6 18,000, তাই না? 1 2 3, 18 পরে 3টে শূন্য। এই হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে ট্রেনের অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালো। দুটি ট্রেন একই সময়ে এ এবং বি থেকে শুরু করে কি যাত্রা, এবং যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং এ এবং বি থেকে। দুটি ট্রেন একই সময় এ এবং বি থেকে, অর্থাৎ এ আর বি, এদিক থেকে একটা যাচ্ছে আর এখান থেকে এও শুরু করলো, দুই দিক থেকে, ঠিক আছে, যাত্রা শুরু করে, এবং যথাক্রমে 10 কিমি/ঘন্টা এবং 27 কিমি/ঘন্টা বেগে একে অপরের দিকে চলে যায়। এ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার
আর এই হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার, একে অপরের দিকে চলে যায়। যখন তারা মিলিত হয় দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে 340 কিলোমিটার বেশি অতিক্রম করেছে। এখন এ এবং বি এর মধ্যে দূরত্ব হলো, এ 27 কিমি পার আওয়ার মানে কি, এ তো বেশি যাবেই। কত বেশি গেছে? 340 কিলোমিটার বেশি অতিক্রম করেছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 17 কিলোমিটার ডিফারেন্স, মানেই 340 কিলোমিটার। তাহলে কত মিনিট লেগেছে? 340, 20 মিনিট লেগেছে ওই জায়গাটা, 20 ঘন্টা, তাই না? দূরত্ব বাই স্পিড সমান সমান, সময় 20 ঘন্টা লেগেছে, ঘন্টায় আছে সব, 20 ঘন্টা। এবার এর সাথে এর গুণ করো, এর সাথে এর গুণ করো, বাস যোগ করে দাও, তাহলে অঙ্ক কমপ্লিট। তাহলে একটা হচ্ছে 10 আর 20 200 কিলোমিটার, আর একটা হচ্ছে 27 দুগুণে 54 540 কিলোমিটার, দুটো যোগ করলে হয়ে যাবে 740 কিলোমিটার। বোঝাতে পারলাম? কারণ বলেছে যে 340 কিলোমিটার বেশি চলে যায়, তার মানে একজনের স্পিড বেশি আছে, এই যেটা। তাহলে ডিফারেন্সটা তো বের করতে হবে গতিবেগের। কত ডিফারেন্স? 17 দিয়ে ভাগ করলাম, 20 ঘন্টা পেলাম এই জায়গাটা। তাহলে এই 20 ঘন্টা এর সাথে গুণ করো, এই 20 ঘন্টা এর সাথে গুণ করো, গতিবেগ ইন্টু সময় দূরত্ব, গতিবেগ ইন্টু সময় দূরত্ব, যোগ করে দাও 740। এবারও নৌকার অঙ্ক, বোটের অঙ্ক। একজন সাঁতারু যার গতিবেগ 15 কিমি পার ঘন্টা স্থির জলে স্রোতের অনুকূলে 30 কিমি যায় এবং ফিরে আসে, অর্থাৎ যাচ্ছে 30 কিমি আবার আসছে 30 কিমি, ফিরে আসে, পুরো যাত্রায় তার সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট, মানে 4.5 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত? এই টাইপের অঙ্ক যদি এক্স ওয়াই ধরে করতে যাও তাহলে মিডিল টার্ম হবে, অনেক লম্বা হয়, অপশন ধরবে, অপশন ধরলে তাড়াতাড়ি হবে। অপশন ডি নম্বর, 4 নম্বর থেকে ট্রাই করতে হবে, একটু ট্রাই করলে আশা করি সলিউশন সহজ হবে। আর এক্স ওয়াই যদি স্রোতের ওয়াই ধরে নেই তাহলে ওই জায়গাটা একটু জটিল হয়ে যায়, লম্বা চলে আসে, ওর থেকে মাথা গুলিয়ে লাভ নেই। জাস্ট খালি প্রথমে 30, দূরত্ব বা গতিবেগ, গতিবেগ হচ্ছে 15, তার মানে আমি একটা লিখবো অনুকূলে গেলে এক্স প্লাস ওয়াই, এবং টোটাল সময় লাগছে কত? 4.5 ঘন্টা। আমাকে 4.5 ঘন্টা বের করতে হবে অপশন নিয়ে গিয়ে। আবার স্রোতের অনুকূলে হলে 15, এক্স মাইনাস ওয়াই, কিন্তু এখানে এক্স এর মান দিয়ে দিয়েছে 15, আর ওয়াই এর মান আমি ধরে নিলাম ডি নম্বরটা 5, তাহলে 30 আর 15 আর 5 হচ্ছে 20, আর এদিকে হচ্ছে 30 আর 15 থেকে 5 বলে পাবো 10। তাহলে আমার সময় আনতে হবে 4.5 ঘন্টা, তাই না? সময় যদি আমি 4.5 ঘন্টা আনি তাহলে এখান থেকে লসাগু করতে পারছি 2, তাহলে 3 প্লাস 6 পাচ্ছি কত? 9/2, ভাগ করলে দেখো 4.5 ঘন্টা আসছে, তার মানে ওয়াই এর মান হচ্ছে 5। অপশন ট্রাই করতে হবে, একটু তাড়াতাড়ি হবে। প্রথমটা অপশন ট্রাই করতে গিয়ে বুঝতে পারবে কাটাকাটি হচ্ছে না, জটিল হচ্ছে, তখন বুঝে যাবে যে এটা অপশন হবে না। ঠিক আছে, তো অপশন ট্রাই করবে এই টাইপের অঙ্ক। একটা অঙ্ক, a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 এর মান কত? a প্লাস 1/a ইকুয়াল যদি 4 হয়, আর বলেছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে এটাকে স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করি, তাহলে এটা ফর্মুলা ফেলছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 16, এ কেটে গেল, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি কত? 2, ওই পাশে বিয়োগ হয়ে যাবে 14 পাবো। এবার আমাকে এটাকেও ফেলতে হবে, তাহলে এটা আসবে, এটাকে যদি আমি ফেলি তাহলে এটাকেও আমাকে ফেলতে হবে, তাহলে a স্কোয়ার, তার মানে a স্কোয়ার এটার স্কোয়ার, এ মানে এর পাওয়ার যে স্কোয়ার এটাই এ, তাই না? বি স্কোয়ার কত? 1/, এটা বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল হচ্ছে 196, এটা কেটে যায়, তাহলে এই পাওয়ার কি হয়? পাওয়ার গুণ হয়, তাহলে মান তো এটাই আসবে, তাই না? তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল এই 2 ওই পাশে গেলে 194, বিয়োগ করে দেবো 194 অ্যান্সার। এবার হচ্ছে চক্রবৃদ্ধি থেকে অঙ্ক। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে নিজের থেকে 2.25 গুণ হয়ে যায়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি হলে সুদের হার নির্ণয় করুন। ধরে নিলাম পি টাকা, 1 প্লাস r/100, 2 বছর, সুদে মূলে কত হয়? 2.25, অর্থাৎ 2.25 পি, উঠিয়ে দিলাম দশমিক, নিচে নিয়ে নিলাম 100। এবার এই পি কেটে দাও, এবার এই স্কোয়ার উঠিয়ে দিয়ে ডাইরেক্ট পি করে দিলাম, তাহলে আমি পাচ্ছি কত? 100 প্লাস r/100 ইকুয়াল 15/10।
বর্গমূল, শূন্য শূন্য কেটে দিলাম, নিচে নিচে কেটে দিতে পারি, তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু 15×10 150, তাহলে আর সমান সমান 50%। কত পার্সেন্ট? 50% উত্তর।